শুভ দুপুর। আজ বাংলা 22শে ফাগুন 1416, ইংরেজি 6ই মার্চ 2010 শনিবার। প্রিয় দর্শক, প্রতিদিনকার 21-এর নিয়মিত সরাসরি সম্প্রচারিত 21-এর দুপুর অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে 21-এর দুপুর দেখছেন। প্রিয় দর্শক, আমি সাদিয়া আফরিন অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি। এইবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কবি লীনা ফেরদৌস। স্বাগত 21-এর দুপুরে। থ্যাংক ইউ। সম্প্রতি 21শে বইমেলা শেষ হয়েছে আমাদের, তো সেই বইমেলায় আপনার একটি কবিতার বই ভালোবাসার ছড়াছড়ি বেরিয়েছে। কেমন সাড়া পেলেন পাঠকদের কাছ থেকে? নতুন হিসাবে খুব খারাপ না, ভালোই বলবো। আর আমার বইটি অ্যাকচুয়ালি শুদ্ধস্বর প্রকাশনী থেকে বের হয়। আচ্ছা। এবং আমি বাংলা ব্লগে রেগুলার লিখি। তো বাংলা ব্লগের অনেক নতুন লেখকের অনেক নতুন বই নিয়ে এবার শুদ্ধস্বর প্রায় 56টি বই প্রকাশ করেছে। আচ্ছা, এই যে কবিতার বইটির নাম ভালোবাসার ছড়াছড়ি, এরকম নামকরণ রাখার পেছনে কারণটা কি? আসলে আমি মূলত এইগুলোকে ছড়াই বলি, যদিও ছড়া বাচ্চাদের জন্য লেখা হয়। আচ্ছা। এটা আসলে ছড়া বা গীতি কবিতা টাইপের। তো এই ভালোবাসার ছড়াগুলো আসলে আমি ছড়িয়ে দিতে চেয়েছি সবার মাঝে, সেই জন্যই ভালোবাসার ছড়াছড়ি। আর আরেকটা ব্যাপার আমি বলবো যে আসলে অনেকে যেমন বলেন আমাকে যে আমি কবিতা বুঝি না, আপনি কবিতা লেখেন, কবিতা বুঝি না। মানে কবিতাটা অনেকের কাছে এখন খুব দুর্বোধ্য লাগে, সবাই এই ভাষাগুলোকে বুঝতে পারে না। তো আমি আসলে আনতে চেয়েছিলাম এমন কিছু যেটা খুব সহজ সরল সিম্পল ছড়ার মতোই। তো সেই ব্যাপারটা যেন সবাই বুঝতে পারে, একটা ছোট্ট শিশু বুঝতে পারে যে হ্যাঁ এখানে আসলে কি বলতে চাওয়া হয়েছে বা বলা হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং আমাদের আগের যুগে আপনি দেখবেন যে আমাদের নানি দাদি যারা বা ওই বেশ আমাদের 3-4 জেনারেশন আগে, তখন খুব খনার বচন, শ্লোক বা কথার পিঠে ছন্দে কথা বলা, এরকম একটা প্রবণতা মানুষের ছিল। তো সেই ব্যাপারটা আসলে আমি আবার আনতে চাচ্ছিলাম, কারণ আমরা এখন এত বেশি যান্ত্রিক হয়ে গেছি যে আমাদের সেই সারল্যটা, মানে বাঙালির একটা বৈশিষ্ট্য, হ্যাঁ, যে সহজ সরলতা যে ব্যাপারটা, সেই জিনিসটা আবার একটু চাচ্ছিলাম যে এই আধুনিক জীবনযাত্রার মধ্যে সেই সহজ সরল জিনিসটা ছাপ যদি আমি আমার এই বইটা দিয়ে দিতে পারতাম। যে আমি এটাকে বলবো যে আমি বড়দের জন্য ছড়া লিখেছি, যদিও ছড়া বড়দের জন্য হয় না, ছোট শিশুতোষ ব্যাপারগুলো থাকতে হয়, কাল্পনিক ব্যাপারগুলো থাকতে হয়। কিন্তু আমি একটু নতুন করে এটাকে ভেবেছিলাম যে বড়দের জন্য ভালোবাসার ছড়া। তো সেই ক্ষেত্রে এটাকে গীতি কবিতা বলা যায়, মানে এটাকে আসলে যারা কবিতা বোদ্ধা বা যারা লেখেন তারা এটাকে গীতি কবিতাই বলবেন। তো আমি এরপরও এটা দাবি করব যে এটা বড়দের জন্য ছড়া। এই যে এখন যেমন ফাগুন মাস, দক্ষিণ হাওয়া বা কোকিলের ডাক, একটু শুনলেই কিন্তু আপনার ভিতরটা একটু আনমনা হয়ে যাবে। হ্যাঁ, বা আপনি একটু সমুদ্রের পাশে গেলে বা নদীর পাড়ে গিয়ে যদি বসেন, ভেতর থেকে গুনগুন করে গান গাইবেন। হ্যাঁ, তো প্রকৃতি আসলে আসে, প্রকৃতি আপনার সেটা আপনি যদি কিছু আর্ট করতে যান সেখানেও প্রকৃতি চলে আসবে, গানে আসে, কবিতা আসে। তো আমরা সবাই প্রকৃতি বাহিরে। এবং ভালোবাসার সাথে প্রকৃতির একটা মানে বিশাল যোগাযোগ আছে। এবং যে ব্যাপারটা আগে ছিল যে প্রেমিকার সাথে প্রকৃতির তুলনা করতো, প্রকৃতির সাথে ভালোবাসার তুলনা করতো। হ্যাঁ, তো ওই ব্যাপারটাই আসলে আমি পুরানো যে প্রাচীন ধারাটা, ওইটাই আনার একটা চেষ্টা ছিল। এবং আমার এটার সাথে একটা সিডি আছে, হয়তো জানেন। তো এখন আমরা বই পড়ার সময় আসলে আমাদের কারণে, তো গাড়িতে বসে হয়তো আমরা সিডি শুনি বা ল্যাপটপে কাজ করতে করতে আমরা সিডি শুনি। তার সাথে যদি মানে সেই জন্য আমি ভেবেছিলাম যে যদি কেউ নাও পড়ে, সিডিটা যদি শোনে, ওই বইয়ের যে 20টা ছড়া বা কবিতা যেটাই বলি আমি আছে, ওটারই মানে আপনার আবৃত্তি করেছেন কাজী আরিফ ও তামান্না তিথি। তো আমার মনে হয়েছে যে সিডিটা শুনেও যদি মানুষ একটু একটু এগুলির প্রতি আকৃষ্ট হয়। আমার মামা, উনি প্রয়াত কবি এবং লেখক, নাট্যকার, সাংবাদিক আবুল হোসেন মীর। তো মামা থাকতেন যশোরে, ওনার একটা রেগুলার পত্রিকা বেরোতো যশোর থেকে। উনি মাঝে মাঝে কাজে ঢাকা আসতেন, তো তখন উনি আমাদের বাসায় থাকতেন আর কি অনেকটা টাইম। তো তখন মামার একটা খেলা ছিল বলতে পারেন ছোটবেলায়, যে
ছন্দে ছন্দে কথা বলা। আচ্ছা। এবং আমাদের যত তার ভাগনা ভাগ্নি সবার সাথে উনি ছন্দে ছন্দে কথা বলতেন। তো এই ব্যাপারটা দেখা যেত যে আমার অন্য অন্য ভাই মনে বোনেরা খুব দাগ কেটেছে, ভাই বোনেরা পারতো না, কিন্তু আমি মামার সাথে কন্টিনিউ করতে পারতাম জিনিসটা। এবং ওইটা থেকে সম্ভবত ছন্দ ব্যাপারটা আমার ভেতরে ঢুকে গেছে, মানে প্র্যাকটিসটা। এবং তারপরে ওই ছোট মানে লেখালেখি শুরু করি। তো লেখালেখিটা আসলে আমি কাউকে দেখাইনি, মানে যেটা হয় যে আমরা লজ্জা পাই, এইটা আমার অনেকদিন পর্যন্ত চাপা ছিল। 10 বছর আগে আমার এক বন্ধু দেখে বলেছিল যে এই লেখাগুলো দিয়ে তো একটা বই বের করা যায়। তারপরে আর বিভিন্ন কারণে হয়নি। পরে আমি ব্লগে, বাংলা ব্লগ আছে, আপনারা হয়তো শুনে থাকবেন যে প্রথম আলো ব্লগ, প্রথম আলো পত্রিকার, তারপরে সচলা ব্লগ গুলো ইন্টারনেটে আমি আজকে প্রায় 3 বছর যাবত লেখালেখি করছেন। ব্লগ মিডিয়াটা আসলে খুব ইন্টারেস্টিং একটা জায়গা। সেটা হচ্ছে যে আপনি লেখেন কিন্তু কোনো প্ল্যাটফর্ম নাই। হয়তো আপনার এটা কোথাও প্রিন্ট মিডিয়াতে ছাপা হবে না, বা প্রকাশক আপনাকে চেনেন না, বা নতুন লেখককে আসলে অনেক সময় প্রকাশক দেখতেও চান না, সুযোগও দেন না। হ্যাঁ, কারণ সবাই কমার্শিয়ালি জিনিসটা চিন্তা করে। তো ব্লগটা হচ্ছে এমনই একটা জিনিস যে ওখানে আপনি লিখলেন এবং সাথে সাথে আপনি পাঠকের কমেন্ট পাচ্ছেন, সেই সাথে যারা লেখেন, যারা এগুলোর সাথে জড়িত, অনেক বড় বড় লেখক, কবি, সাহিত্যিক, ইভেন আপনি লুৎফর রহমান রিটনের মতো একজন এত বড় ছড়াকার, উনিও ব্লগে লেখেন। এবং তাতে হয় কি, আমরা ওনাদের ফিডব্যাকটা পাই যে আসলে আমি যেটা লিখছি আদৌ এটা কিছু হচ্ছে কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, দর্শক কতটুকু পছন্দ করছে না করছে না, পছন্দ করছে, বা এই ব্যাপারটা আপনি একদম স্ট্রেট পাচ্ছেন, এক নাম্বার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি রেগুলার লিখতে, এটা একটা মানে ফোরামের মতো, সো দ্যাট হচ্ছে যে আপনি এনকারেজ হচ্ছেন লিখতে, আপনি একই সাথে ডেভেলপ করছেন এবং উৎসাহিত বোধ করছেন। এইখানেই হচ্ছে যে আসলে ব্লগের একটা মানে পার্থক্য, প্রিন্ট মিডিয়ার সাথে ব্লগ মিডিয়ার সাথে পার্থক্য। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে পাবলিক রিলেশন ম্যানেজার হিসেবে কাজ করছি। সেই সাথে আমি একটা গ্রুপ থিয়েটারেও আছি, সুবচন। আমাদের শো হয় রেগুলার, গতকালও ছিল সরভুজ নামে। তো তারপরেও যেটা হয় যে বাড়িতে গিয়ে একটু রাতে যদি আমি ভেতর থেকে মনে করি যে একটা লাইন মাথায় হয়তো ঘুর ঘুর করছে যে লিখবই, তখন লিখতে বসে যাই। ব্যাপারটা টোটালি আসলে মনের একটা ব্যাপার। সময়টা মনে হয় খুব বড় একটা, আসলে ভালোবাসা শ্রদ্ধা থাকলে যে কোনো কাজের পেছনে সেটা করা সম্ভব। আসলে প্যাশনেট থাকতে হবে যে কোনো কিছুর পেছনে। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কবিতা নিয়ে? আসলে আমি যখন লেখালেখি শুরু করেছি আমার কখনোই মনে হয়নি যে আমার বই হবে, বা আপনি আমাকে যে অর্থে এখানে পরিচয় করালেন কবি, আমি মনে করি যে কবি শব্দটা আসলে অনেক বিশাল একটা ব্যাপার। ঠিক আমি এখনো নিজেকে কবি বলবো না, এবং এই জন্য আমি কথাটা বললাম যে আমি আসলে এখনো কবি না। আমি হয়তো এই জগতে একটা পা দিয়েছি, এই রাস্তাটা যেতে এখন অনেক বাকি। হ্যাঁ হ্যাঁ, যখন আমি একটা পা দিয়েছি আমার ইচ্ছে আছে যে আমি চেষ্টা করব সেই অর্থে সত্যিকারের কবি যদি আমি কখনো হতে পারি। আমি আসলে ইংলিশ লিটারেচারের ছাত্রী। আপনি প্রথমে আজকে বললেন যে আজকে ওয়ার্ডসওয়ার্থের জন্মদিন, তার কবিতার প্রকৃতি অনেক বেশি আসে, তো সেইটা আমাকে ওই আমি যখন ছাত্রী জীবনে ইন্সপায়ার করেছিল। তারপরে যেটা হয়, যেমন আমি হেলাল হাফিজের খুব ভক্ত, লুৎফর রহমান রিটনের ছড়ারও খুব ভক্ত। তো এই যে এরকম জয় গোস্বামী আছে নোপার বাংলার, হ্যাঁ, তো আমি এরকম কিছু মানে কবিতা সবসময় পড়ি। এবং জীবনানন্দ দাশ আমার কাছে একটা বিশাল আইডল, কারণ উনি মানে দেশের প্রতি যে মমত্ববোধ, প্রকৃতির প্রতি, দেশের প্রকৃতির প্রতি যে মমত্ববোধ, এই ব্যাপারটা আসলে অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, এই ব্যাপারগুলো আমাকে ইন্সপায়ার করে। এক একজনের আসলে এক এক দিকটা আপনাকে ইন্সপায়ার করে। আমি আবৃত্তির আগে আপনাকে এবং 21 টেলিভিশনকে ধন্যবাদ জানাই যে আমার মতো একটা নতুন লেখককে এখানে এনে দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য। সকালবেলার সোনালী রোদ হৃদয়ে পা ফেলে, একটা চড়ুই পাখি সেথায় এক্কা দোক্কা খেলে, এক্কা দোক্কা তালে তালে ছন্দে হৃদয় তোলে, দুষ্টু চড়ুই সেই তালেতে শীষ দিয়ে সুর তোলে, দস্যি চড়ুই হৃদয় নিয়ে কেনই এত খেলা, জ্বালাস নে আর ভোর সকালে কাজ আছে যে মেলা, চালাক চড়ুই জানি আমি বুঝিরে তোর ভাষা, হৃদয় কোণের ঘুলঘুলিতে
চাষ বাঁধতে বাসা, ঠুকরে হৃদয় করছে ক্ষত, করছে জ্বালা, কিচিরমিচির ভালোবাসায় কানটা ঝালাপালা। যা না এখন, আসিস আবার, রোদেলা এই মনে, রৌদ্র স্নানে ভিজবো দুজন মধুর কোনো ক্ষণে।